হয়তো আরো পরে আরো পাবো। ঈদের আগে লাস্ট ক্লাসের লাস্ট স্লাইড আমার এইটা ছিল, যে টাইপস অফ অ্যালয় প্লেটিং সিস্টেম। আমরা এর আগের স্লাইড গুলো ছিল বিভিন্ন ভ্যারিয়েবল, মানে অ্যালয় প্লেটিং এর যে কোয়ালিটি কেমন হবে, তার প্রপার্টি কেমন হবে, এটা যে সমস্ত ভেরিয়েবল গুলো কন্ট্রোল করে সেই সমস্ত ভেরিয়েবল গুলো আমরা পড়েছি, এবং আমি দেখিয়েছিলাম যে সব মিলিয়ে অ্যারাউন্ড 15 ভেরিয়েবলের মতো ছিল। তা আমি বলেছিলাম এই 15 ভেরিয়েবল অ্যালয় কোয়ালিটিকে কিভাবে ইন্টারফেয়ার করবে সেটা বুঝতে হলে তাহলে আমাকে 14টা ভেরিয়েবলকে ফিক্স রেখে একটা ভেরিয়েবলকে চেঞ্জ করাতে হবে। এরপরে আবার সেকেন্ড ভেরিয়েবল কিভাবে ইন্টারফেয়ার করবে এটা জানার জন্য ওই সেকেন্ড ভেরিয়েবল বাদ দিয়ে বাকিগুলোকে ফিক্স রেখে সেকেন্ড ভেরিয়েবলকে চেঞ্জ করাতে হবে, অ্যান্ড সো অন। এইভাবে 14টা বা 15টা ভেরিয়েবলের প্রত্যেকটার ইফেক্ট দেখতে গেলে আমার পারমুটেশন কম্বিনেশন অনেক টাইপ চলে আসে। অত টাইপ স্টাডি করা আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য এখানে বলা হচ্ছে ডাটা অন দ্য ইফেক্টস অফ ভেরিয়েবলস মানে ওই অ্যারাউন্ড 15 ভেরিয়েবলস অন দ্য কম্পোজিশন অফ ইলেকট্রোডিপোজিটেড অ্যালয়েস। শুধু কম্পোজিশন বলা হয়েছে এখানে, শুধু কম্পোজিশন না, এখানে মোটা মোটা কথাই হচ্ছে কোয়ালিটি অফ দ্য ইলেকট্রোডিপোজিটেড অ্যালয়েস কনস্টিটিউট a massive array of details। একটা বিস্তারিত অনেক অনেক টাইপ তৈরি করে দিবে, যত টাইপ আমাদের পক্ষে পড়া সম্ভব না। তখন আমরা করেছি কি, আমরা সমস্ত টাইপ গুলোকে আইডেন্টিক্যাল যে সমস্ত টাইপ গুলো আছে সেইগুলোকে এক একটা গ্রুপে ফেলা হয়েছে। গ্রুপে ফেলে সমস্ত টাইপ গুলো, অনেক টাইপ, সেকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। ডাটা আর গ্রেটলি সিম্পলিফাইড ইন্টু 5 টাইপস। 5টা টাইপে বা 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। এক এক গ্রুপের ইনফ্লুয়েন্স আইডেন্টিক্যাল, এক এক ধরনের। সো আমরা এই ম্যাসিভ অ্যারে অফ ডিটেইলস না পড়ে আমরা এই 5টা টাইপ, সেই 5টা টাইপ বলা হয়েছিল রেগুলার কোডিপোজিশন, ইরেগুলার কোডিপোজিশন, ইকুইলিব্রিয়াম কোডিপোজিশন, অ্যানোমালাস কোডিপোজিশন এন্ড ইনডিউসড কোডিপোজিশন। এই পাঁচটার ভিতরে প্রথম 3টাকে বলা হচ্ছে নরমাল অ্যালয় প্লেটিং সিস্টেম। নরমাল অ্যালয় প্লেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি? নরমাল অ্যালয় প্লেটিং সিস্টেম বলতে আমরা বুঝি যে যদি একাধিক মেটাল যখন থাকবে পাতের ভিতরে, প্রথম যে কনসেপ্টটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মোর নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে। এইটা যেহেতু অ্যালয় প্লেটিং বলছি, অতএব অ্যালয় যাবে, কিন্তু মোর নোবেল মেটাল যেটা সেটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে। যেমন কপার আর জিঙ্ক, আমরা যদি ব্রাশ ডিপোজিট করতে যাই তাহলে কপার প্রিফারেন্সিয়াল ডিপোজিট করবে। আর অ্যানামোলাস পরের যে দুইটা সেগুলোকে বলা হচ্ছে অ্যাবনর্মাল অ্যালয় প্লেটিং সিস্টেম। তার মানে এখানে যে অ্যাবনর্মালিটি গুলো আছে সেগুলো আমরা আজকে দেখব। তার মানে প্রথমে যেটা নর্মাল অ্যালয় প্লেটিং সিস্টেম বললাম, নর্মাল যেটা বললাম সেটা কি, যে মোর নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে। আর তাহলে অ্যাবনর্মালের ভিতরে তাহলে একটা হতে পারে লেস নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট। আর আরেকটা আছে অ্যাবনর্মালের ভিতরে যেটা ইনডিউস, যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে যেটা ডিপোজিট করবে সেটাই যখন আমি দিব তখন সে ডিপোজিট করবে না, তাকে ডিপোজিট করানোর জন্য আবার একটা হেল্পিং হ্যান্ড দরকার। আমরা একটু পরে ডিসাইড করবো। সেই দুটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল, মানে সিস্টেমের বাইরে চলে যায়। আর এই 3টা হচ্ছে সিস্টেমের ভিতরে থাকে। সিস্টেমটা হচ্ছে কি, মোর প্রিফারেন্সিয়ালি ডিপোজিট মেটাল, মোর নোবেল মেটাল প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে। আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। দেখার আগে নর্মালটা একটু বুঝে নেই। নর্মাল কোডিপোজিশন মানে প্রথম 3টাকে এই একটা ইয়ের মাধ্যমে বা কার্ভের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কার্ভটা দেখো একটা স্কোয়ার, বর্গক্ষেত্র, এদিকে 100 আর এদিকে 100। এখন বর্গক্ষেত্রে যদি একটা কর্ণ হয়, কর্ণটা এবি টানা হয়েছে, তাহলে এই কর্ণ বরাবর যে কোনো পয়েন্ট, যেহেতু এটা বর্গক্ষেত্র, যে কোনো পয়েন্ট সেই পয়েন্টের জন্য এক্স ভ্যালু যা
ওয়াই ভ্যালু তাই হয় সবসময়। তার মানে আমি যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টের এক্স ভ্যালু হচ্ছে 40, ওয়াই ভ্যালু হচ্ছে 40। আমি যদি একটু উপরে যাই, এরকম একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টের এক্স ভ্যালু হচ্ছে 60, ওয়াই ভ্যালু হচ্ছে 60। তাহলে এই কর্ণ বরাবর এক্স এবং ওয়াই ভ্যালু হচ্ছে সব সমান, দুটোই সমান। তাহলে কর্ণের উপরে যে কার্ভ গুলো পড়বে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে উপরে কার্ভ গুলো পড়া মানে আমরা এই যে 2 নম্বর কার্ভটা যদি দেখি, এই কার্ভটার এক্স ভ্যালু হচ্ছে কত, এরকম অ্যারাউন্ড 20-র কাছাকাছি। হায়ার ওয়াই ভ্যালু কত, ওয়াই ভ্যালু অ্যারাউন্ড 60-র কাছাকাছি। ওয়ানের ক্ষেত্রে আরো বেশি প্রমিনেন্ট। ওয়ানের ক্ষেত্রে কার্ভ ওয়ান, এই যে ওয়ান কার্ভ ওয়ান হচ্ছে এইটা, এক্স ভ্যালু কত, এই পয়েন্টটা দেখি আমরা, এক্স ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 20-রও কম, আর ওয়াই ভ্যালু 80-রও বেশি। তার মানে এই যে কর্ণটা আছে, কর্ণটার উপরে যে কার্ভগুলো পড়বে, সেই কার্ভগুলো যে কোনো পয়েন্টে এক্স ভ্যালু যা হয়, ওয়াই ভ্যালু তার থেকে বেশি হয়। ঠিক উল্টাভাবে আমরা যদি বলি, এই আহ কার এই কর্ণের নিচে যে কার্ভগুলো পড়বে সেইগুলোর জন্য কি হবে, কেউ কি একটু বলবে? তো এক্স এর ভ্যালু বেশি হবে, ওয়াই এর ভ্যালু কম হবে। এক্স এর ভ্যালু বেশি হলে ওয়াই এর ভ্যালু কম হবে, ঠিক আছে। আমি আমার কলমটা কেন ইউজ করতে পারছি না বুঝতে পারছি না। আমার রাইটিং প্যাডটা ইউজ করতে পারছি না। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি যদি এই কার্ভের নিচে আসি, তখন এক্স এর ভ্যালু বেশি হবে, ওয়াই এর ভ্যালু কম হবে। দেখো, আমি বললাম একটু আগে নর্মাল কোডিফিকেশন ওইটাকে বলা হয়, যেখানে মোর নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হয়। এখানে দুইটা কার্ভ দেওয়া হচ্ছে। কার্ভ ওয়ানটা কি? কার্ভ ওয়ানটা বলা হচ্ছে বিসমাথ আর কপার। এই দুইটার ভিতরে মোর নোবেল মেটাল হচ্ছে কপার। আর কার্ভ টুটা কি? কপার আর জিঙ্ক, এই দুইটার ভিতরে মানে ব্রাস, মোর নোবেল মেটাল হচ্ছে কপার। তাহলে ও এক্স এক্সিসে রাখা হয়েছে মেটাল পার্সেন্ট কপার ইন বাথ। বাত, বাত মানে আমরা বুঝতে পারছি যেটার ভিতরে ইমার্স করা হয়। আর ওয়াই এক্সিস রাখা হয়েছে কপার ইন ডিপোজিট, মানে কোটিং এর ভিতরে কপারের পার্সেন্ট। কপারটা কি? এই কার্ভ ওয়ান বা দুই যেটাই ধরি না কেন, প্রত্যেক ক্ষেত্রে কপারটা হচ্ছে মোর নোবেল মেটাল। হ্যাঁ, বিসমাথ এবং কপারের জন্য কপার মোর নোবেল, কপার এবং জিঙ্কের জন্য মোর নোবেল। তাহলে আমি কার্ভ 1 নম্বর কার্ভে আসি। দেখো, বিসমাথ এবং কপার 1 নম্বর কার্ভটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে 1 নম্বর কার্ভ। তাহলে 1 নম্বরে যে কোনো পয়েন্টে, একটু আগে যেমন বললাম, এই পয়েন্টটা যদি নেই, এই পয়েন্টটা, তাহলে বাতের ভিতরে কপারের পরিমাণ কত? বাতের ভিতরে কপারের পরিমাণ হচ্ছে, আমরা বাতের ভিতরে কপারের পরিমাণটা এক্স এক্সিসে আছে, এই অ্যারাউন্ড 15 বলতে পারি আমরা। আর ডিপোজিটের ভিতরে কপারের পরিমাণ কত? 85 বলতে পারি আমরা। তার মানে কি হচ্ছে, বাতে কপার কম আছে কিন্তু ডিপোজিটে কপার বেশি চলে যাচ্ছে। 85 কপার মানে হচ্ছে, বাকি 15% হচ্ছে বিসমাথ। তার মানে মোর নোবেল মেটালটা ডিপোজিটে বেশি বেশি চলে গেছে, কোটিং এ বেশি বেশি চলেছে, যেটা নর্মাল ট্রেন্ড। সেই জন্য বলা হচ্ছে এটা নর্মাল কোডিফিকেশন। ঠিক তেমনি 2 নম্বরেও তাই। 2 নম্বরে কি হচ্ছে, আমরা এই পয়েন্টে যদি নেই, বাতের ভিতরে যে কপার আছে সেটা কত আছে, 40 আছে। আর কোটিং এর ভিতরে যে কপার আছে মোর নোবেল মেটাল, সেটা হচ্ছে অ্যারাউন্ড 70। তার মানে মোর নোবেল মেটালই প্রিফারেন্সিয়ালি কোটিং এ চলে গেছে। এটা হচ্ছে নর্মাল ট্রেন্ড, সেটা হচ্ছে নর্মাল কোডিফিকেশন। তা এটা হচ্ছে নর্মাল বলা হয়, মানে প্রথম তিনটাকে একসঙ্গে এই কাজ দিয়ে ইন্ডিকেট করা হয়। প্রথম তিনটা কি? প্রথম তিনটা হচ্ছে রেগুলার, ইরেগুলার আর ইকুইলিব্রিয়াম। এটা নর্মাল। তাহলে এই তিনটার ভিতরে আবার তাহলে পার্থক্যটা কি? সেই তিনটার ভিতরে পার্থক্যটা একটু মাইনর পার্থক্য। যেমন রেগুলার কোঅর্ডিনেশন বলা হচ্ছে যে সেটা হচ্ছে ডিফিউশন সিস্টেম। ডিফিউশন সিস্টেম মানে কি? যে আমার যে ক্যাথোডটা রাখা আছে, ক্যাথোডটার সারাউন্ডিংস এর থেকে ক্যাথোডের সারাউন্ডিংস কি বলা হয়, যে ওইটাকে বলা হয় হচ্ছে এই যে ডিফিউশন, ক্যাথোড ডিফিউশন লেয়ার বলা হয়। ক্যাথোডের কাছে যে জায়গাটা থাকে ক্যাথোড ডিফিউশন লেয়ার বলা হয়। আর দূরে যেটা থাকে সেটাকে বলা হয় বাল্ক সলিউশন, অনেক দূরে, অরিজিনাল সলিউশন। তা ক্যাথোডের গায়ে কাছাকাছি থেকে মোর নোবেল মেটালটা কি হয়ে যাবে, যেহেতু দ্রুত প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে, সো ক্যাথোডের ইন্টারফেসে মোর নোবেল মেটালের কনসেন্ট্রেশন কমে যাবে। তখন মোর নোবেল মেটালটা কি হতে হবে, দূর থেকে আসতে হবে। মনে আছে আমি ছবি দিয়ে দেখিয়েছিলাম।
ইয়েস স্যার। জি। হ্যাঁ, আছে তোমাদের। আমি ছবি আঁকতে পাচ্ছি না, সেই জন্য দেখাতে পাচ্ছি না এখানে। হ্যাঁ, চেষ্টা করে দেখি। এটা যদি ক্যাথোড হয়, ক্যাথোড মানে হচ্ছে ছোটটা, তাহলে আমার যে এখানে যে মোর নোবেল মেটাল আমি একটু আগে দেখালাম কপার, তার মানে এখানে কপার 2+ আমি একটা ধরে নিলাম, আর বাহিরে এখানে কপার 2+, এখানে মনে করো 15টা আছে। এটাই স্বাভাবিক, কারণ শুরুতে এখানেও 15টা ছিল, একই রকম ছিল, কিন্তু কপার যেহেতু প্রিফারেন্সিয়ালি এখানে ডিপোজিট করে গেছে, এর গায়ে জমা জমা হয়ে গেছে, সো এখানে ঘাটতি তৈরি হয়েছে। সো আমরা কোয়ালিটি কপার ডিপোজিট হতে গেলে কি করতে হবে, দূরে থেকে আসতে হবে। সো সিস্টেমটা হচ্ছে কোটিং এর কোয়ালিটি কেমন হবে এটা ডিপেন্ড করবে যে কত দ্রুত এটা ডিফিউশন হয়ে এর কাছাকাছি আসতেছে। এই ঘাটতিটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ ডিপোজিশন লেয়ার ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সেটাই বলা হচ্ছে deposit composition is predictable from simple diffusion theory. কম্পোজিশনটা ডিপেন্ড করবে সিম্পল ডিপোজিশন থিওরির মাধ্যমে। আহ, যদি সে না আসতে পারে, তাহলে সেকেন্ড লেয়ারে কপারের পার্সেন্টেজ কমে যাবে, থার্ড লেয়ারে কপারের পার্সেন্টেজ আরো কমে যাবে। আর যদি দ্রুত যে ঘাটতিটা হবে সেটা পূরণ করতে পারে, ডিপোজিশনের মাধ্যমে আসতে পারে, তাহলে সব লেয়ারে কপারের পার্সেন্টেজ একই রকম থাকবে। সেকেন্ড পয়েন্টটা বলা হচ্ছে percentage of more noble metal in the deposit increased, more noble metal এই জায়গার পার্সেন্টেজ সেটা বেড়ে যেতে পারে কিভাবে, বাই দোজ এজেন্সিজ, ওই সমস্ত এজেন্সি মানে ওই সমস্ত ভেরিয়েবল গুলোর মাধ্যমে, যে সমস্ত ভেরিয়েবল দ্যাট ইনক্রিজ মেটাল আয়ন কন্টেন্ট ইন ডিফিউশন লেয়ার, এটা হচ্ছে ক্যাথোড ডিফিউশন লেয়ার। যে সমস্ত ভেরিয়েবল গুলোর মাধ্যমে আমরা দূর থেকে কপারকে কাছে এনে দিতে পারি, যদি এনে দিতে পারি যে সমস্ত ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে, তাহলে এই ক্যাথোডের গায়ে কপারের পার্সেন্টেজ বেড়ে যাবে। এবং সেই সমস্ত ভেরিয়েবল গুলো কি বলা হচ্ছে, পার্সেন্টেজ ইনক্রিজ ইন টোটাল মেটাল কন্টেন্ট। আমি যদি শুরুতে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেমন আমি 15 বললাম, 15 হলে এই জায়গায় ঘাটতি যত সহজে তৈরি হবে, 15 না নিয়ে এই জায়গায় যদি 150 নিতাম, তাহলে এই জায়গায় ঘাটতি তৈরি হতে অনেক বেশি সময় লাগে, তার মানে সহজে ঘাটতি হতো না। তাই বলছে পার্সেন্টেজ ইন টোটাল মেটাল কন্টেন্ট বাদ। সো টোটাল মেটাল কন্টেন্ট শুরুতে আমি কত পার্সেন্টেজ নিচ্ছি সেটা একটা ব্যাপার, সেটা যত বেশি নেব তত আমার এই জায়গার কপারের কোটিং এর কপারের পার্সেন্টেজের তোমার মোর ইউনিফর্ম হবে। তারপরে ডিক্রিজ ইন কারেন্ট ডেন্সিটি, যে কোনো সিস্টেম আমি যত বেশি ফাস্ট করতে যাব ওই সিস্টেমে তত বেশি কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। মানে কারেন্ট ডেন্সিটি যদি আমি কমিয়ে দেই, তাহলে ধীরে ধীরে এখানে কপার জমা হবে। ধীরে ধীরে কপার জমা হওয়া মানে তার মানে এই জায়গায় ঘাটতি হতে অনেক বেশি সময় লাগে। এবং যে ওই সময়ের ভিতরে দূর থেকে কপার এখানে চলে আসবে ডিফিউশনের মাধ্যমে। সো আমার ইউনিফর্ম আমি কপার ডিপোজিট। সো আমি কারেন্ট ডেন্সিটি যদি এই একটা ভেরিয়েবল, এটা যদি আমি কম রাখি, তাহলে কোটিং কম্পোজিশন ইউনিফর্ম হবে, কোয়ালিটি ভালো হবে। তারপরে ইনক্রিজ অফ বাথ টেম্পারেচার, ইনক্রিজ অফ বাথ টেম্পটি মানে হচ্ছে টেম্পারেচার। আমি বাথ টেম্পারেচার যদি বাড়িয়ে দেই, তাহলে কি হবে, ডিফিউশন করে দূর থেকে কপার কাছে আসা সহজ হবে। সো কপারের কনসেন্ট্রেশন সব জায়গায় একই রকম থাকবে, আমরা কোয়ালিটি ডিপোজিট পাবো। ইনক্রিজ অফ অ্যাজাইটেশন, আমি যদি এটাকে স্টারিং করি, তাহলেও দূর থেকে কপার এখানে কাছে চলে আসবে, এবং কাছে চলে আসলে আমরা কোয়ালিটি কপার পাবো, কারণ কপারের পার্সেন্টেজ সব জায়গায় একই রকম থাকবে। তো এই সমস্ত রেগুলার কন্ট্রিবিউশন মানে হচ্ছে যে সিস্টেমটা ইউনিফর্ম অ্যালয় ডিপোজিশন পেতে গেলে সিস্টেমটা হচ্ছে ডিফিউশন থিওরির উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে রেগুলার কন্ট্রিবিউশন। এক্সাম্পল এটা মুখস্থ করার দরকার নেই, কারণ এটা মুখস্থ রাখা জটিল ব্যাপার। এখানে তোমার তোমার শুধু সিস্টেমটা একটু জানতে হবে। নেক্সট ইজ ইরেগুলার কোডিপোজিশন। ইরেগুলার কোডিপোজিশন হচ্ছে আহ, এটাও নর্মাল, আমি প্রথমে যে কার্ডটা দিয়ে বুঝিয়েছি সেই একইভাবে এখানে এটাও বোঝা যাবে। তবে এটা
তোমার রেগুলার কোডিফিকেশনে যেমন বলা হয়েছিল যে সেটা ছিল ডিফিউশন কন্ট্রোল, এটা হচ্ছে ডিফিউশন কন্ট্রোল না বলে বলা হচ্ছে এটা পটেনশিয়াল কন্ট্রোল। পটেনশিয়াল কন্ট্রোল টু এ গ্রেটার এক্সটেন্ট দেন বাই ডিফিউশন কন্ট্রোল, তার মানে হচ্ছে কিছুটা ডিফিউশন কন্ট্রোল, কিছুটা পটেনশিয়াল কন্ট্রোল। প্রথমটা পুরোটাই ছিল ডিফিউশন কন্ট্রোল, আর এখানে কিছুটা লেজার এক্সটেন্ট হচ্ছে ডিফিউশন কন্ট্রোল, আর মেজর এক্সটেন্ট হচ্ছে পটেনশিয়াল কন্ট্রোল। সো ইফেক্টস অফ সাম ভেরিয়েবলস, মানে কিছু কিছু আগে একবার কয়েকটা ভেরিয়েবলের কথা বললাম একটু আগে, সেই ভেরিয়েবল গুলো অন ডিপোজিট কম্পোজিশন ইউনিফর্ম হবে না, নন ইউনিফর্ম হবে, সেটা আর ইন অ্যাকর্ড উইথ সিম্পল ডিফিউশন থিওরি অনুযায়ী আগের মতোই হবে, বাট দ্য ইফেক্টস অফ আদার্স আর কন্ট্রারি টু ডিফিউশন থিওরি। মানে যে ভেরিয়েবল গুলো একটু আগে যেমন পাঁচ ছয়টা ভেরিয়েবলের কথা বললাম, বলা হচ্ছে এই 5-6টা ভেরিয়েবলের ভিতরে কতগুলো ভেরিয়েবল তোমার আগের মতো ডিফিউশন থিওরি অনুযায়ী কন্ট্রোল হবে, কিন্তু সবগুলো হবে না। অন্যান্য আরো কিছু ইফেক্ট থাকবে, ভেরিয়েবল থাকবে, যেগুলো কন্ট্রোল হবে ডিফিউশন থিওরি দিয়ে হবে না, সেগুলো কন্ট্রোল হবে কি দিয়ে? পটেনশিয়াল থিওরি দিয়ে কন্ট্রোল। তার মানে যে সমস্ত ভেরিয়েবল আমার কোটিং কম্পোজিশনকে ইউনিফর্ম করবে, সেই সমস্ত ভেরিয়েবলের কয়েকটা ভেরিয়েবল আগেরটার মতোই ডিভিশন থিওরি দিয়ে কন্ট্রোলড হবে, আর বাকি ভেরিয়েবল গুলো পটেনশিয়াল দিয়ে কন্ট্রোল হবে। তার মানে যে মেটাল আমরা ডিপোজিট করব, কপার আর জিঙ্ক, কপারের ডিপোজিশন পটেনশিয়াল কত, জিঙ্কের ডিপোজিশন পটেনশিয়াল কত, সেটা একটা প্যারামিটার হয়ে দাঁড়াবে এখানে, যেটা আগেরটাতে পটেনশিয়ালটা কোনো প্যারামিটার ছিল না। এবং এই ইরেগুলার কোডিপোজিশনটা মোস্ট লাইকলি হয় কমপ্লেক্স আয়ন বাতের ক্ষেত্রে। যেমন আমরা কমপ্লেক্স আয়ন বাত মনে আছে পড়িয়েছিলাম, কোনটা এক্সাম্পল মনে আছে কারণ কি মনে সায়ানাইড আছে? অ্যাড করে যে কমপ্লেক্স। সায়ানাইড, কিন্তু ডিরেক্ট সায়ানাইড এক্সাম্পল কি কি মেটালের, কি কি অ্যালয়ের? কপার, নিকেল, জিঙ্ক। কপার আর দেখো জিঙ্কের। ব্রাস, কপার আর ব্রাস যেটা। জিঙ্কের কথা বলা হয়েছিল। হ্যাঁ, কপার আর জিঙ্কের ভিতরে পার্থক্য কি? পটেনশিয়ালের পার্থক্য অনেক বেশি। তখন করা হয়েছিল কি, যখন আমি সায়ানাইড যোগ করা হয়, কপার সায়ানাইড কমপ্লেক্স তৈরি করে যায় বলে, এবং সেটা জিঙ্কের কাছাকাছি চলে আসে এবং ব্রাস ডিপোজিশন সম্ভব হয়। ব্রোঞ্জের ক্ষেত্রেও সেটা বলা হয়েছিল, ব্রোঞ্জের ক্ষেত্রে আরো সহজ। এইটাই যেমন কপার পটেনশিয়াল শিফট করে জিঙ্কের কাছাকাছি আসে, আবার জিঙ্কের পটেনশিয়াল কি হয়ে যায়, সে আবার একটু দূরে চলে যায়, অল্প দূরে চলে যায়, ফলে গ্যাপটা আবার একটু বেড়ে যায়। কিন্তু ব্রোঞ্জের ক্ষেত্রে বলা হয়েছিল আমি যখন সাইনাইড অ্যাড করব, তখন কপারের পটেনশিয়াল শুধুমাত্র চেঞ্জ হয়ে টিনের কাছাকাছি আসবে, কিন্তু টিনের পটেনশিয়াল চেঞ্জ হবে না। মনে আছে কথাটা? এবং কনক্লুশনটা ছিল যে তো কন্ট্রোলিং potential of copper tin is much simpler than that control of copper zinc. কনক্লুশনটা এরকম ছিল। সো এই ক্ষেত্রে এটা পটেনশিয়াল কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা হয়। সো ব্রাস, বোর, ব্রোঞ্জ এবং টিন, জিঙ্ক এটসেট্রা। সো এটা হচ্ছে ইরেগুলার কোডিপোজিশন, যেখানে কিছু কিছু ভেরিয়েবল কন্ট্রোল বাই ডিভিশন থিওরি এবং কিছু কিছু ভেরিয়েবল কন্ট্রোল বাই potential theory. Next, third one, equilibrium codiposition. Equilibrium codiposition নতুন কিছু নয়, এই দুটোকেই এক করে দেওয়ার মতো। মানে হচ্ছে এই তোমার বাত আছে, এখন ওখানে আমি যেমন একটু আগে বলেছিলাম 15 কপার আয়ন আছে দূরে, 15 কপার আয়ন আছে দূরে, একটা আয়ন ধরে নাও, আর একটা কপার আয়ন আছে কাছে। আর জিঙ্ক এখানে এখানে তো কপার অনেক কমে গেছে, তাই না? এখানে কমে গেছে। আমি যদি জিঙ্ক বলি, ধরে নাও জিঙ্ক ওইদিকে আছে 5 জিঙ্ক, আমি 3 গুণ কপার বেশি নিয়েছিলাম, 5 জিঙ্ক আছে ধরে নাও, 5 না 10 ধরে নাও, 10 জিঙ্ক আছে,
তোমরা কেউ কি বলতে পারবে এখানে জিঙ্কের পরিমাণ কেমন থাকতে পারে? কপার যে পরিমাণ কমেছে 15টা থেকে একটা এসছে, জিঙ্ক 10টা থেকে কয়টা আসতে পারে? অনুরূপ কমবে নাকি অল্প কমবে? অল্প কমার অল্প কথা। কমবে স্যার। অল্প কমবে, তার মানে এখানে আমরা বলতে পারি 5 জিঙ্ক থাকতে পারে। জি স্যার। লজিক্যাল? জি স্যার। যেহেতু জিঙ্ক হচ্ছে মোর অ্যাক্টিভ মেটাল, জিঙ্কটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে না। কপার হচ্ছে মোর নোবেল মেটাল, কপার প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে, এই জন্য কপারের অনেক কমে যাবে। ভাইরা জিঙ্ক প্রিফারেন্সিয়ালি ডিপোজিট করবে না। ওই যেমন একটু আগে কার্ভে দেখালাম যে কপার 85, কোটিং এর ভিতরে কপার 85 আর জিঙ্ক মাত্র 15 গেছে। তাহলে জিঙ্ক তেমন একটা কমবে না, সেই জন্য জিঙ্কের পার্সেন্টেজ এখানে বেশি আছে 5G। তাহলে এখানে রেশিওটা কেমন হচ্ছে? এখানে রেশিওটা হচ্ছে 15 কপার ইস টু জিঙ্ক, এখানে রেশিওটা হচ্ছে 15/10। আর এখানে রেশিওটা কত হচ্ছে? এখানে রেশিওটা হচ্ছে 1/5। এখন এই যে রেশিওর যে পার্থক্য, এই রেশিওটার পার্থক্য যদি আমি সবসময় একই রকম মেনটেন করতে পারি, তাহলে হবে কি এখানকার ব্রাসের কম্পোজিশন সবসময় একই রকম হবে। আর আমি যদি একই রকম মেনটেন করতে না পারি, এই এখানে যা আর এখানে যা, যদি একই রকম মেনটেন করতে না পারি, তাহলে হবে কি এখানে কোটিং এর কম্পোজিশন ভিন্ন হয়ে যাবে। সেটা বলা হচ্ছে ডিপোজিশন occurs from a solution which is in chemical equilibrium with both of the parent metals. Parent metals কি কি? Parent metals একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, সব সময় যদি আমি একই রকম রাখতে পারি, তার মানে একটা ইকুইলিব্রিয়াম আমি বলবো। সেই ইকুইলিব্রিয়াম যদি রাখতে পারি, তাহলে আমার কি হয়ে যাবে, এই জায়গায় ডিপোজিশন ইউনিফর্ম হবে। এটা আর কিছু না, 1 এবং 2 এর একটা কম্বিনেশনের মতোই। আর যদি চেঞ্জ হয়ে যায়, নন ইকুইভ্যালেন্ট হয়ে যায়, তাহলে এখানকার অ্যালয়ের কম্পোজিশন ভিন্ন ভিন্ন রকম হয়ে যাবে এবং কোয়ালিটি ভিন্ন ভিন্ন রকম। কপার বিসমাথ লিড টিন ডিপোজিশন ফ্রম অ্যাসিড বাথ এন্ড কপার নিকেল ডিপোজিশন ফ্রম থায়োসালফেট বাথ। আমি বলেছি যে এটা পড়া লাগবে না, মনে রাখতে দরকার নেই, শুধু সিস্টেমটা মনে রাখলে হয়ে গেল। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোডিপোজিশন। তিনটা যে কোডিপোজিশন করলাম, রেগুলার কোডিপোজিশন, ইরেগুলার কোডিপোজিশন এবং ইকুইলিব্রিয়াম কোডিপোজিশন। তিনটাই হচ্ছে নরমাল কোডিপোজিশন, যেখানে প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হয় মোর নোবেল মেটাল। এটা হচ্ছে অ্যানোমেলাস কোডিপোজিশন 4 নম্বর এবং 5 নম্বর। 4 এবং 5 দুইটা মিলে হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মালের ফিগারটা দেখে আসি। প্রথমে যেমন বলছিলাম যে সেই একটা স্কোয়ারের নিচে যে সমস্ত কার্ভগুলো পড়বে, সেইগুলো বলা হয় যে কি, তার এক্স ভ্যালু বড়, ওয়াই ভ্যালু কম। তো আমরা এখানে দেখি এখানে 1 নম্বর কার্ভ বলা হচ্ছে। 1 নম্বর কার্ভ হচ্ছে আয়রন জিঙ্কের কার্ভ। আয়রন জিঙ্কের 1 নম্বর কার্ভ হচ্ছে আয়রন আর জিঙ্ক। আমি যদি এই পয়েন্টটাকে ধরি, এই পয়েন্ট, এবং আয়রন আর জিঙ্কের ভিতরে মোর নোবেল হচ্ছে আয়রন, জিঙ্ক হচ্ছে লেস নোবেল। এই কার্ভটার ভিতরে এক্স ভ্যালু, দ্যাট ইজ পাতের ভিতরে এখানে সবসময় মোর নোবেল ভ্যালুটা নেওয়া আছে, আয়রন নেওয়া আছে। যে তাহলে আয়রনে হচ্ছে কত, অ্যারাউন্ড 60+, আর মোর নোবেল মেটাল। আর কোটিং এর ভিতরে কত, 40+। তার মানে কি হচ্ছে, মোর নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি কোটিং এ যাচ্ছে না। এটা এখানেও আয়রন দেওয়া আছে, প্রিফারেন্সিয়ালি যাচ্ছে না। তার মানে কি যাচ্ছে, প্রিফারেন্সিয়ালি লেস নোবেল মেটাল যাচ্ছে। 2 নম্বর কার্ডটা কি আছে, নিকেল কোবাল্ট। নিকেল কোবাল্টের ভিতরে মোর নোবেল হচ্ছে নিকেল, সো এখানে নিকেলও আছে। 2 নম্বর কার্ভের একটা পয়েন্ট আমরা দেখি, 2 নম্বর কার্ভের একটা পয়েন্ট নিলাম। সো নিকেলের পরিমাণ বাতে মোর নোবেল নিকেলের পরিমাণ 80, আর স্পোর্টিং এ নিকেলের পরিমাণ হচ্ছে 60। তার মানে এই যে নিকেল এখানে আছে, নিকেল ডিপোজিট। সো মোর নোবেল মেটাল তোমার কোটিং এর ভিতরে কম পরিমাণ যাচ্ছে, বাতের ভিতরে বেশি পরিমাণ আছে। তার মানে কি হচ্ছে, উল্টোভাবে লেস নোবেল মেটাল বেশি বেশি কোটিং এ চলে যাচ্ছে, যেটা হচ্ছে অ্যানোমালি। অ্যানোমালি হচ্ছে কি, বৈপরীত্য বলি আমরা, মানে বৈষম্য। সো এটা হচ্ছে অ্যানামোলাস, মানে কার্ভগুলো বর্গের নিচে পড়ে যাবে। সো এক্সাম্পল হচ্ছে এই তিনটা, আয়রন, জিঙ্ক, নিকেল কোবাল্ট আর নিকেল জিঙ্ক, এই তিনটাই। এবার আমরা লেখাটাতে আসি। লেখাটা হচ্ছে লেস নোবেল মেটাল ডিপোজিট প্রিফারেন্সিয়ালি। লেস নোবেল মেটালটা প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হয়েছে।
তো এখানে ইম্পর্টেন্ট যে কথাটা পরের লাইনে বলা আছে, এখানে বলা হচ্ছে যে এই যে বৈষম্য, কেন এই বৈষম্য ঘটছে ভেরি স্পেশাল কেস এটা। যেমন এক্সাম্পল কি বলা হচ্ছে, আয়রন নিকেল, জিঙ্ক নিকেল। এই এখানে কি তোমার লেস নোবেল হচ্ছে এখানে জিঙ্ক, এটার ভিতরে জিঙ্ক লেস নোবেল, আর এটার ভিতরে লেস নোবেল হচ্ছে আয়রন। এই দুইটা লেস নোবেল মেটাল প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে বলা হচ্ছে অনলি আন্ডার সার্টেন কন্ডিশন অফ কনসেন্ট্রেশন এন্ড অপারেটিং ভেরিয়েবলস। কনসেন্ট্রেশন মানে বাদ কনসেন্ট্রেশন, এবং অপারেটিং ভেরিয়েবল বলতে বোঝানো হয় আমি ভোল্টেজ কেমন দিচ্ছি, কারেন্ট কেমন দিচ্ছি, কারেন্ট ডেন্সিটি কেমন দিচ্ছি, সেই রকম। পার্টিকুলারলি একটা বাদ কনসেন্ট্রেশনের জন্য, কম্পোজিশনের জন্য কয়েকটা, একটা বা দুইটা, এবং ওই পার্টিকুলারলি কিছু অপারেটিং ভেরিয়েবলস এর জন্য এই অঘটনটা ঘটবে। অঘটনটা কি? এই বৈষম্যটা ঘটবে, লেস নোবেল মেটাল প্রিফারেন্সিয়ালি ডিপোজিট হবে। কিন্তু otherwise falls under one of the three other types. এই থ্রি আদার টাইপস বলতে কোনটা বোঝানো হচ্ছে? নর্মালে যে তিনটা টাইপ আমরা পড়ে এসেছি, রেগুলার, ইরেগুলার আর ইকুইলিব্রিয়াম, সেই নর্মাল টাইপ এসে পড়ে যাবে। তার মানে কথাটা হচ্ছে এই জিঙ্ক নিকেল, এটা কার উদাহরণ? এটা হচ্ছে অ্যানামোলাস ইলেকট্রোডিপোজিশনের উদাহরণ। কিন্তু সেটা শুধুমাত্র এই বৈষম্যটা ঘটবে শুধুমাত্র পার্টিকুলার কতগুলো কনসেন্ট্রেশন এবং পার্টিকুলার কতগুলো অপারেটিং ভেরিয়েবলের ক্ষেত্রে। যদি আমরা ওই জিঙ্ক নিকেলই অন্য কনসেন্ট্রেশনে নিয়ে যাই, মানে বাতের কনসেন্ট্রেশন, এবং অন্য অপারেটিং লেভেলে নিয়ে যায়, তাহলে সে আবার অ্যানামোলাস না থেকে সে আবার রেগুলার দেখাবে, নন কোডিপোজিশনের পর। সেই জন্য বলা হচ্ছে যে অ্যানামোলাসটা রেদার রেয়ার, কম ঘটে এটা। ওই একই অ্যালয় অন্য ক্ষেত্রে আবার নর্মাল মতো আচরণ, কিন্তু যেহেতু কিছু কিছু ক্ষেত্রে সে অ্যাবনর্মালের মতো আচরণ করে, সেই জন্য ওটাকে আলাদা একটা নাম দেওয়া আছে, অ্যানামোলাস কোডিপোজিশন। ক্লিয়ার হয়েছে কথাটা? Yes, sir. হ্যাঁ। তাহলে আমরা অ্যানামোলাস বুঝলাম। এরপরে যেটা এবং এই তার সার্টেন কনসেন্ট্রেশন এবং অপারেটিং ভেরিয়েবলের জন্য সে বৈষম্য দেখায় বলে তাকে অ্যানামোলাস বলা আছে। 5 নম্বরেরটা কি? তাই 5 নম্বরেও একটা ভিন্ন রকমের বৈষম্য আছে। ভিন্ন রকমের বৈষম্যটা কি? এটাকে ইনডিউসড কোডিপোজিশন। ইনডিউস মানে হচ্ছে কি আবেশিত কোডিপোজিশন। এইটা বলার আগে আমি তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে এরকম একটা স্লাইড নিয়ে আসি। এই স্লাইডটা পরিচিত না? ইয়েস স্যার। পরিচিত, এই স্লাইডটা পরিচিত। তখন আমি বলেছিলাম বোধহয় যে এটা বিস্তারিত পরে বলবো, আমার মনে নেই কি বলেছিলাম। ওখানে ওই সময় যেটা বলা হয়েছিল, এইটাকে উপরের দিকে হচ্ছে অ্যাক্টিভ আর নিচের দিকে হচ্ছে ওয়েব। তার মানে এই লাল কালি দিয়ে বলে যাচ্ছে ভ্যানাডিয়াম, তারপরে মলিবডেনাম, এই যে ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন, এই 4টে মেটাল থেকে মোর অ্যাক্টিভ হচ্ছে কোবাল্ট, নীল কালি দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু মোর অ্যাক্টিভ এই কোবাল্টকে সহজে ডিপোজিশন ফেলা যায়, কোটিং ফেলা যায়, কিন্তু এই 4টা মেটালকে সহজে ফেলা যায় না। এই যে ক্রস দেওয়া হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল, মানে এটা হচ্ছে ইএমএফ সিরিজের একটা ইরেগুলারিটি বলা হচ্ছিল। অ্যানাদার এক্সাম্পল, অনেকগুলো ইরেগুলারিটির ভিতরে বলা হচ্ছে অন্য একটা ইরেগুলারিটি হচ্ছে ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন, যাদের ই ভ্যালু হচ্ছে এইগুলো, ই ভ্যালু গুলো দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে, এবং কোবাল্টের ই ভ্যালু দেখানো হয়েছে। এইগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এইগুলোর ই ভ্যালু অনুযায়ী এইগুলো হচ্ছে মোর নোবেল দেন কোবাল্ট। কিন্তু এই মোর নোবেল যেগুলো, সেগুলো কোনোটাই, none of these metals have been deposited from aqueous solution in the pure state. পিওর স্টেটে এইগুলোর কোটিং ফেলা যায় না। অথচ তাদের থেকে রিলেটিভলি অ্যাক্টিভ মেটাল কোবাল্ট, যেটাকে সহজেই কোটিং ফেলা যায়। এখন এই যে যায় না, এখন এগুলো কি দিয়ে কি ফেলতে গেলে কি করতে হয়? বাতের ভিতরে এই সমস্ত মেটালের, এই যে 4টা ভ্যানাডিয়াম, মলিবডেনাম, জার্মেনিয়াম, টাংস্টেন, এই সমস্ত মেটালের তাহলে আমাকে সল্ট তো দিতে হবে নর্মাল সিস্টেম অনুযায়ী, অ্যাকোয়াস সল্ট দিতে হবে, এবং এর সাথে আয়রন গ্রুপের মেটাল দিতে হবে। আয়রন গ্রুপের মেটাল দিলে, এই ভ্যানাডিয়াম সল্টের সাথে যদি আয়রন গ্রুপের মেটাল দেয়, ওই আয়রন গ্রুপের মেটালটা করে কি, ভ্যানাডিয়ামকে ইনডিউস করে যে তুমি যাও, তাকে হেল্প করে, কোঅপারেট করে, তুমি যাও,
কোটিং ফেলো, তখন ভ্যানাডিয়াম কোটিং ফেলে। আয়রনের কোটিং পড়ে না, আয়রন শুধুমাত্র ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। মলিবডেনামের ক্ষেত্রেও তাই, জার্মানিয়ামের ক্ষেত্রেও তাই, টাংস্টেনের ক্ষেত্রেও তাই। তার মানে এই চারটেকে পুশ করতে হয়, পুশ করার জন্য অন্য আরেকটা থার্ড এলিমেন্ট বাতের ভিতরে অ্যাড করতে হয়। তা এটাও একটা ইরেগুলারিটি, বৈষম্য। এই জন্য এটাকে আরেক ধরনের টাইপে ফেলা হচ্ছে ইনডিউসড কোর ডিপোজিশন। ডিপোজিশন অফ অ্যালয় কন্টেইনিং মেটালস, দিস ওই চারটাই, হুইচ ক্যানট বি ডিপোজিটেড অ্যালন, এইগুলোকে এরা নিজেরা ডিপোজিট হতে পারে না, তাকে ইনডিউস করতে হয়। ইনডিউসটা কে করে? আয়রন গ্রুপ মেটালস, আয়রন গ্রুপ মেটালকে ইনডিউস করা হয়। তাহলে যে ইনডিউস করে তাকে বলা হয় ইনডিউসিং মেটাল। তার মানে আয়রন গ্রুপ মেটালকে বলা হয় ইনডিউসিং মেটাল। আর যে সমস্ত মেটাল গুলো নিজেরা ডিপোজিট করতে পারে না, তাদের ডিপোজিশনের জন্য অন্য গ্রুপের সাহায্য লাগে, ওই সমস্ত মেটাল গুলোকে বলা হয় রিল্যাক্ট্যান্ট মেটালস। তার মানে এই এই চারটাকে বলা হয় রিল্যাক্ট্যান্ট মেটালস, এবং এই সিস্টেমটাকে বলা হয় ইনডিউসড ডিপোজিশন। এটাও একটা অ্যাবনর্মালিটি। তো এই পাঁচটা আমরা টাইপস পড়লাম। অনেক ম্যাসিভ অ্যারে বলা হয়েছিল, সেই ম্যাসিভ অ্যারে থেকে আমরা আহ, আহ, অনেকগুলো না পড়ে আমরা শুধুমাত্র পাঁচটা পড়েছি। আমার অ্যালয় প্লেটিং সিস্টেম শেষ হয়ে গেল, এবং এই অ্যালয় প্লেটিং সিস্টেমের মাধ্যমে আমরা কোটিং ফেলার যত মেথড আছে, সেই ওল্ড মেথড থেকে শুরু করেছিলাম। ওল্ড মেথড এবং তারপরে মডার্ন মেথড। ওল্ডের ভিতরে ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করে ইলেকট্রোলেস প্লেটিং, তারপরে স্প্রে কোটিং, হট ডিপিং ইত্যাদি অনেকগুলো পড়েছিলাম, এবং মডার্ন টেকনিক পড়েছিলাম। সমস্ত কোটিং ফেলার সমস্ত টেকনিক আমার শেষ হয়ে গেল। প্রথমে প্লেটিং মেটাল কোটিং শিখেছি, তারপরে অ্যালয় প্লেটিং শিখেছি, সবই শেষ হয়ে গেল। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা বিভিন্ন মেটাল এবং বিভিন্ন অ্যালয়ের আমরা কোটিং ফেলতে পারবো, এবং আমরা কোটিং ফেলছি। এবং কোটিং ফেলার পরে এবং সাকসেসফুলি আমরা কোটিং ফেলছি, কিন্তু কতটুকু সাকসেসফুল আমরা হতে পারছি তার জন্য আমরা কি করতে হবে? কোটিং ফেলার পরে কোটিং গুলো টেস্ট করে দেখতে হবে যে ডিজায়ার্ড প্রপার্টি আমরা পেয়েছি কিনা। আমার স্লাইড দেখা যাচ্ছে এখন নতুন চ্যাপ্টারে? জি স্যার। ওকে, টেস্টিং অ্যান্ড সিলেকশন অফ কোটিং, নতুন চ্যাপ্টার, এটা নতুন চ্যাপ্টার। তার মানে আমরা সাকসেসফুলি এখন বিভিন্ন মেটালের বিভিন্ন অ্যালয়ের কোটিং ফেলতে পারছি বিভিন্ন মেথডে, ওল্ড মেথড, মডার্ন মেথড। এখন আমরা সেই কোটিং গুলো টেস্ট করব। তোমাদের অনেকেই থিসিস কাজ এই কোটিং নিয়ে করছো, থিন ফিল্ম নিয়ে করছো, সেক্ষেত্রে যে টেস্ট গুলো করতে হয়, তার ভিতরে কিছু টেস্ট এখানে চলে আসবে। তা দুই ধরনের টেস্ট আমরা বলি, যে মেটালার্জিক্যাল আর ফিজিক্যাল টেস্ট, আর পরেরটা হচ্ছে কেমিক্যাল টেস্ট। মেটালার্জিক্যাল আর ফিজিক্যাল টেস্ট, এটা হচ্ছে ব্রডলি ক্লাসিফিকেশন দুইটা। এর ভিতরে আবার ইন্ডিভিজুয়াল টেস্ট গুলো আছে। মেটালার্জিক্যাল টেস্ট এর ভিতরে আছে টেনসাইল টেস্ট, হার্ডনেস টেস্ট, অ্যাডহেশন টেস্ট, ইন্টারনাল স্ট্রেস টেস্ট, আর ব্রাইটনেস এন্ড স্মুথনেস টেস্ট। কেমিক্যাল টেস্টের ভিতরে আছে কোটিং কম্পোজিশন, কোটিং থিকনেস, পরোসিটি মেজারমেন্ট, করোশন টেস্ট। সো এই মোটামুটি থিন ফিল্মের বা কোটিং এর এই ধরনের টেস্ট গুলো আমরা করে থাকি, এবং এই টেস্ট গুলো পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা যে সিস্টেম মানে আমি ওই মডার্ন টেকনিক হোক আর ওল্ড টেকনিক হোক, ধরে নিলাম একটা ওল্ড টেকনিক, যে কোনো একটা ওল্ড টেকনিক, ধরে নিলাম ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে আমরা হার্ড ক্রোমিয়াম কোটিং ফেলছি। সেটা কতটুকু হার্ড হলো? সো হার্ডনেসটা ইম্পর্টেন্ট জিনিস। কতটুকু হার্ড হলো, সেটার অ্যাডেশন কতটুকু, সেটা উঠে যাবে কি যাবে না, ইন্টারনাল স্ট্রেস কেমন, ব্রাইটনেস কেমন, এবং অন্যান্য থিকনেস কেমন, এগুলো আমাকে টেস্ট করতে হবে। তো এবং টেস্ট করে যদি আমি সেগুলো ভালো পাই, আমি ইলেকট্রোপ্লেটিং করেছি মানে হচ্ছে কি সেখানে আমি বাথ কম্পোজিশন ঠিক রেখেছি, একটা ফিক্স করেছি, তারপরে ভেরিয়েবল প্যারামিটার যেগুলো, দ্যাট ইজ টেম্পারেচার, কারেন্ট ডেন্সিটি, এগুলো সব, ভোল্টেজ, এগুলো আমি ঠিক করেছি। এবং আমি বলেছিলাম এগুলো এম্পিরিক্যাল মেথডে মানুষ বের করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বের করে,
এবং যে মেথডে তারা সব থেকে ভালো কোয়ালিটি পায়, যে যে সেট অফ প্যারামিটারের জন্য ওটা তারা হাইড করে রাখে, প্যাটেন্ট করে রাখে, কাউকে বলে না। এমনি লিটারেচার থেকে আমরা একটা রেঞ্জ জানতে পারি যে কারেন্টেন্সি এত থেকে এত, ভোল্টেজ এত থেকে এত, কম্পোজিশন এত থেকে এত ইত্যাদি। আর এর কোনটাতে সব থেকে ভালো, এটা যারা বের করেছে তারাই সব শুধু জানে, আমরা জানি। সো আমরা তাহলে কিভাবে বের করব? আমরা পার্টিকুলার নিজেরা আমরা যদি করতে চাই যে আমরাও আমাদের ল্যাবে একটা স্পেশাল সেট তৈরি করব, যে সেট জন্য আমরা বেস্ট কোয়ালিটি হার্ড ক্রোমিয়াম কোটিং পাবো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বিভিন্ন প্যারামিটার নিয়ে নিয়ে আমাকে ট্রায়াল এক একটা মেথডে কোটিং করে এই সমস্ত টেস্টগুলো করতে হবে, এবং যে সেট অফ প্যারামিটারে এই সব ভালো রেজাল্ট পাবো সেই সেট অফ প্যারামিটারটাকে আমরাও প্যাটার্ন করে ফেলবো। তো আমরা দেখি এই টেস্টগুলো আমাদের কিভাবে করতে হবে আমাদের জানতে হবে। ফার্স্ট আমরা টেনসাইল টেস্ট, টেনসাইল টেস্টের মাধ্যমে আমরা কি জানতে পারি? টেনসাইল স্ট্রেংথ জানতে পারি, পার্সেন্টেজ ইলংগেশন বা ডাক্টিলিটি ইত্যাদি জানতে পারি। তো এখন এটা কিন্তু কোটিং এর, মনে রাখতে হবে কোটিং কি করা হয়েছে। কোটিং তোমাকে আহ এরকম একটা সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেটের উপর একটা কোটিং ফেলা আছে। আমি কোটিংটাকে বড় করে দেখাচ্ছি। এই কোটিংটা এক সাইডে দেখলাম, কোটিংটা এটা হচ্ছে কোটিং। আমি সাবস্ট্রেট একটা প্লেটের মতো বা একটা শীটের মতো, টেনসাইল ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমি এই সাবস্ট্রেটের এটা আমরা টেনসাইল টেস্ট করতে পারি। টেনসাইল টেস্টের মাধ্যমে টেনসাইল স্ট্রেংথ এবং তার পার্সেন্টেজ ইলোকেশন বলে দেব। কিন্তু এই কোটিংটা এর উপরে ফেলা হয়েছে। এখন আমি যদি এটাকে টেস্ট করি তাহলে তো আমার টেনসাইল স্ট্রেংথ ইলোকেশন সব কি দিবে আমাকে রিপোর্ট? শুধু কি কোটিং এর রিপোর্ট দিবে, নাকি তার সঙ্গে সাবস্ট্রেট মিলে দুটো একসঙ্গে রিপোর্ট পাবো? কি পাবো? আমি যদি এটাকে টেনসাইল টেস্ট করি এখন ইউনিভার্সাল টেস্টিং একসাথে পাবো। একসাথে পাবো। কিন্তু একসাথে পাওয়া তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি কোটিং কোয়ালিটি জাজ করতে চাই। তাহলে আমাকে আইডাস কোটিংটাকে তুলে আনতে হবে। সম্ভব, তুলে আনা সম্ভব সাবস্ট্রেট থেকে হুবহু কোটিংটা, কিন্তু একটু ডিফিকাল্ট, সব জায়গায় একইভাবে উঠে আসবে না। তো আমরা এই টেনসাইল টেস্টের মাধ্যমে আমরা কোটিংটাকে তুলে আনবো না। এখানে যেটা করা হয়, বিভিন্ন এই যে বলা হচ্ছে ফরমাট থাকে, ফরমাট থাকে বিভিন্ন ডায়ামিটারের বিভিন্ন ফরম্যাট। আমি তিনটা ফরম্যাট এখানে ছবিতে দেখাবো। সে একটা দেখাচ্ছি আমার এখানে জায়গা কম, একটা দেখাচ্ছি এরকম ছোট ডায়ামিটারের একটা ফরম্যাট, এরকম গোল। আরেকটা দেখাচ্ছি মডারেট ডায়ামিটারের আরেকটা ফরম্যাট, আরেকটু বড়। আরেকটা দেখাচ্ছি অনেক বড় ডায়ামিটারের আরেকটা ফরম্যাট, অনেক বড় ডায়ামিটারের তিনটা। এই তিনটা যে ফরম্যাট আমি দেখালাম, সার্কুলার ক্রস সেকশন, একটা বড়, অনেক বড়, অনেক ছোট, আর হচ্ছে একটা মাঝারি। এইটার ভিতরে এটার একটা কার্ভনেস আছে, প্রতিটা জায়গায় প্রতিটা পয়েন্টে পয়েন্টে কার্ভনেস আছে। রিলেটিভলি সমতল কোন জায়গাটা, কোন ফরম্যাটটার জন্য? সব থেকে বড় ডায়ামিটার আর সব থেকে ছোট ডায়ামিটার? রিলেটিভলি বড়। বড়, সবচেয়ে বড়। সব থেকে বড়, হ্যাঁ। তো আমরা করবো কি, প্রথমে এরকম কোটিং অনেকগুলো ফেলবো। এই ক্ষেত্রে যেহেতু আমি তিনটা ফরম্যাট দেখিয়েছি, আমি তিনটা কোটিং ফেলবো। সো এরকম তিনটা আছে, একই একই কন্ডিশনে তিনটা কোটিং ফেলেছি। তো প্রথমে আমি করব কি, এটাকে বেন্ড করাবো, কোটিং সহ বেন্ড করাবো। কোটিং উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। আমি বেন্ড করবো হচ্ছে 180 অ্যাঙ্গেল, তার মানে আমার প্লেটটা ঘুরে এরকম আসবে, এরকম আসবে। এই এ পয়েন্টটা এখানে চলে আসবে, আর ঠিক তেমনি এই বি পয়েন্টটা আমি ঘুরাই নিয়ে আসবো, বি পয়েন্টটা এখানে চলে আসবে। এটাকে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এই তাহলে কি হলো, এই পয়েন্টে কোটিং এর উপরে, কোটিংটা কোন কোটিং? এই জায়গার এই কোটিংটার উপরে আউটসাইড কোটিং। আউটসাইড কোটিং এর উপরে কি পড়লো? টেনসাইল লোড আর কম্প্রেসিভ লোড। টেনশন। টেনসাইল লোড পড়লো। আমি যখন এটাকে বাঁকালাম তখন এই পয়েন্টে এরকম টেনসাইল লোড, টেনসাইল লোড পড়লে এইটার যদি এই কোটিংটার টেনসাইল স্ট্রেন যদি কম হয়ে যায়, তাহলে টেনসাইল লোড কিন্তু পড়ে গেছে অলরেডি, সে এখানে কি হয়ে যাবে, ক্র্যাক দেখা যাবে। এটাকে ক্র্যাক ডেভেলপ করবে। হ্যাঁ, ক্র্যাক ডেভেলপ করলে এই এই যে ফরম্যাটটা আছে এত ডায়ামিটার, এই ফরম্যাটটা ক্যালিব্রেটেড।
এই যে ক্যালিব্রেটেড, হুইচ ইজ ক্যালিব্রেটেড অ্যাপ্রোপ্রিয়েটলি, আগে থেকে ক্যালিব্রেশন করা আছে। তার মানে বলা আছে যে এই ফরমারে উপরে যদি আমি কোটিংটাকে অনেকটি বেন্ড করানোর ফলে এখানে ক্র্যাক দেখা যায়, তাহলে টেনসাইল স্ট্রেন্থ টিএস বলে দেওয়া আছে সাম এত মেগাপাস্কাল। আর পার্সেন্টেজ ইলংগেশনও ঠিক তেমনি বলা আছে, পার্সেন্টেজ ইলংগেশন সমান সামথিং লাইক দিস ওয়ান। এখন এটা যেহেতু আমি এই ফরমান নিলাম, এই ফরমানের জন্য এটা ক্যালিব্রেটেড, এটা বলে দেওয়া আছে, এই দুটো ডাটা দেওয়া আছে। এবং যদি আমি দেখি যে এখানে ফেলিওর হয়েছে, তার মানে ক্র্যাক ডেভেলপ করেছে, তাহলে এই ফরমারের যে টেনসাইল স্ট্রেন্থ পার্সেন্টেজ ইলংগেশন সেটা হবে ওই কোটিং এর টেনসাইল স্ট্রেন্থ পার্সেন্টেজ ইলংগেশন। যদি এইটা এখানে না হয়, মনে করো কোনো ক্র্যাক ডেভেলপ করলো না, তাহলে আমাকে বলতে হবে যে তাহলে আমাকে আরো লোড দিতে হবে। আরো লোড মানে কি? লোড মানে কি? আরো টেনসাইল স্ট্রেন্থ দিতে হবে, তাই না? টেনসাইল লোড দিতে হবে। আরো টেনসাইল লোড দেওয়া মানে কি? আরো বেশি বাঁকাতে হবে। এর থেকে রিলেটিভলি যে এর পরে যেটা আছে এটা হচ্ছে এইটার পিছনে যদি এইটাখানে যদি বাঁকানো হয়, তাহলে টেনসাইল ওই যে এই এরকম একইভাবে যদি এখানে বাঁকানো হয়, তাহলে এখানে কোটিং যেটা আছে তার উপরে টেনসাইল লোড আগেরটার থেকে বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। বেশি পড়বে, কারণ এটাকে বেশি কার্ভ হয়ে গেছে। সো এবার এই স্যাম্পলটা বাদ, সেকেন্ড স্যাম্পলটা ওই একই কন্ডিশনে যে সেকেন্ড স্যাম্পলটা নেওয়া আছে, সেই সেকেন্ড স্যাম্পলটা এবার এখানে আনা হবে। আনা হয়ে এবার যদি দেখা যায় যে এখানে তাহলে ফেলিওর হয়েছে, তাহলে এই জায়গার যে তাহলে ফরমারের এটা ক্যালিব্রেটেড, তার মানে টেনসাইল স্ট্রেন্থ বলা আছে আর হচ্ছে এর পার্সেন্টেজ ইলংগেশন বলা আছে, তাহলে ওইটা হবে সেইটা। এখানেও যদি না হয় তখন আমাকে কি করতে হবে? আরো ছোট যেতে হবে, অ্যান্ড সো অন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা গ্রাজুয়ালি একই প্যারামিটারের অনেকগুলো স্যাম্পল করব এবং বড়টা থেকে শুরু করব। যতক্ষণ আমরা তাকে ক্র্যাক না পাবো ততক্ষণ আমরা আস্তে আস্তে ছোটর দিকে আসতে থাকবো, এবং যেখানে যে ক্র্যাক পাবো আমরা সেখানে বলে দেবো সেই ফরমারের যে রেটিং আছে তার টেনসাইল স্ট্রেন্থ কত এবং তার ইলংগেশন কত, সেটাই হচ্ছে তার একই টেনসাইল স্ট্রেন্থ এবং একই পার্সেন্টেজ ইলংগেশন। তোমাদের কাছে আমি একটু কোশ্চেন করছি, এইটাতে যদি ফেইলিওর হয় তাহলে টেনসাইল স্ট্রেন্থ বেশি, নাকি একদম ছোটটাতে ফেইলিওর হলে তার টেনসাইল স্ট্রেন্থ বেশি? ছোটটাতে হলে বেশি। ছোটটাতে ফেলিওর ছোটটাতে, কারণ ছোটটাতে টেনসাইল লোড বেশি পড়েছে। ছোটটাতে ফেইলিওর হলে টেনসাইল স্ট্রেন্থ বেশি হবে। হোয়াট অ্যাবাউট ইলংগেশন? পার্সেন্টেজ ইলংগেশন এইটাতে বেশি না ছোটটাকে বেশি? বড়টা বড়টাতে বেশি। ইলংগেশন মানে হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ উল্টা হয়। তাহলে এইভাবে আমরা টেস্ট করে আমরা ম্যাটেরিয়ালের টেনসাইল স্ট্রেন্থ এন্ড ইলংগেশন বের করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে কি শুধু আমরা কোটিং এর টেনসাইল স্ট্রেন্থটা বের করতেছি না ম্যাটেরিয়ালস এর টেনসাইল না, স্ট্রেন্থটা আসতেছে? ম্যাটিয়াসের করছি না, শুধু কোটিং এর। ওকে স্যার। হ্যাঁ, কারণ কোটিং এর উপর টেনসাইল লোড পড়ছে, এবং এই এই ফরম্যাটটা তোমার এই টেনসাইল যে কোডিংটা দেওয়া আছে, এই যে ক্যালিব্রেটেড বলছে না, এই ক্যালিব্রেশনটা করা হয়েছে কি ওই টেনসাইল স্যাম্পল নিয়েই এটা ক্যালিব্রেশন করা হচ্ছে। ওই কোটিংটা নিয়েই, স্যাম্পল বলতে এইটা নিয়ে না, ওই কোডিংটা নিয়ে এটা ক্যালিব্রেশন করা হয়েছে। যে নন স্যাম্পলটা ক্যালিব্রেশন কোটিং এর মাধ্যমে করা হচ্ছে, এবং আমরা শুধুমাত্র ক্র্যাকটা দেখছি কোটিং এর উপরে, স্যাম্পলের ক্র্যাক দেখছি না। স্যাম্পল কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা দেখবো শুধু কোটিং এর। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এইভাবে আমরা কোটিং এর টেনসাইল স্ট্রেন্থ ইলংগেশন আমরা বের করতে পারি। ইলংগেশন অবশ্যই ইলংগেশন ডিপেন্ডস অন কোটিং থিকনেস এর উপরে। সেই জন্যই বলা হয়েছে যে তুমি যখন পার্টিকুলার একটা কোটিং বের করবা একেবারে আইডেন্টিক্যাল কন্ডিশনে, এরকম একই সাবস্ট্রেট নিয়ে সবাই একই কন্ডিশন নিতে হবে। এরকম তোমাকে 10টা থেকে 12টা বা আরো বেশি যতগুলো তোমার ফর্মাল আছে ততগুলো কোটিং ফেলে নিতে হবে, যেন প্রত্যেকটা সাবস্ট্রেটের উপরে ওই কোটিং এর কোয়ালিটি সব একই রকম, এবং তারপরে আস্তে আস্তে গ্রাজুয়ালি নিচের দিকে। সো একটা থিকনেস বেশি হয়েছে আর একটা থিকনেস কম হয়েছে না, এটা আমরা কম্পারিজন করতে পারবো না, সব কোটিং থিকনেস একই হতে হবে। তারপর বলা হচ্ছে যে আমরা যে যদি এবং এখান থেকে আমরা ব্রিটেলনেস বের করতে পারবো, যে আমরা হার্ড ক্রোমিয়াম যেটা বের করি, হার্ড ক্রোমিয়াম মানে হার্ড মানে ব্রিটেলনেস বেশি,
এটা উদাহরণ দেওয়া আছে 30% ইলংগেশন ফর ভেরি থিন ডিপোজিটস, মানে কোটিং থিকনেসের উপরে যদি ইলংগেশন ডিপেন্ডস করে, যে যদি অনেক থিন ডিপোজিট হলে সেটা ইলংগেশন 30% হবে, কিন্তু ওই একই ডিপোজিট যদি ঠিক হয়ে যায় তাহলে এটা ইলংগেশন আমরা 30% পাবো না, অন্যরকম পাবো। সো আমার থিকনেস সেম রাখতে হবে, সিমিলার রাখতে হবে otherwise হবে। এবং হার্ড ক্রোমিয়াম, যেহেতু ক্রোমিয়ামটা হার্ড ক্রোমিয়ামের জন্য আমাদের তার ইলংগেশন হার্ড আর বিটেল একই কথা, ইলংগেশন অলমোস্ট নীলের কাছাকাছি যাবে, 0%। সময় শেষ হয়ে আসছে, আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে এটা আমরা কন্টিনিউ করবো আবার। এবং আগামীকালকে 9:30টার সময় আমাদের সিটি আছে, সিটি সিলেবাস আগের দিন বলে দেওয়া আছে। 9:30টায় তোমরা এমএমই সেমিনার রুমে চলে আসবে। আমি একটু রোল কল করছি। 54 জন, 55, 56, 57, 58, 4 জন অ্যাবসেন্ট। রোল নাম্বার 1 Yes, আছো, sir. 1 নিলয়, জি স্যার। 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 4 আসছো? Yes, sir. সুস্থ আছো এখন? জি স্যার আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা, পরবর্তীতে দেখা করো আমার সঙ্গে, হ্যাঁ। আচ্ছা স্যার। 5, Present, sir. 6 আছো, 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 14, 1 4. Yes, sir. Yes, sir. Okay, 15, 16, Yes, sir. 17, Yes, sir. 18, 18, 18 absent, 19, Yes, sir. 20 or 20, Permanent. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 25, Yes, sir. 26, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, Yes, sir. 35, 35 আছো, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Present, please. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43, 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Present, sir. 55, 55, 56, Yes, sir. 57, 57, 58, 58, 58, 59, 59, Yes, sir. 60 Yes, sir. Yes, sir. হিসাবে একটু কত 43, হ্যাঁ 43, ওকে প্রেজেন্ট। আরো একজন প্রেজেন্ট হবে, ভুল হচ্ছে একটু, 5 জন অ্যাবসেন্ট হয়ে গেছে। 18 আছো, 18, 35, 35, 55, 55, 57, 57, 58, 58। ওকে, ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। আমাদের আগামীকাল 9:30টায় সিটি এবং 10টা একটা এক্সট্রা ক্লাস আছে, ফিজিক্যাল এক্সট্রা ক্লাস। স্যার আমি 35 আছি। ও 35 আছো, হ্যাঁ ঠিক আছে, তাহলে মিলে গেছে এখন 4 জন অ্যাবসেন্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। Sir. ওয়ালাইকুম আসসালাম।